আমাদের সেভেন সিস্টার, আমাদের চিকেন নেকের দিকে যদি বাংলাদেশি জিহাদি মৌলবাদীরা নজর দেয়, সেভেন সিস্টারের 1 ইঞ্চি জমি দখল করার আগে আমরা চট্টগ্রামে ভারতের পতাকা উড়াবো, খুলনায় ভারতের পতাকা উড়াবো, যশোরে ভারতের পতাকা উড়াবো, সিলেটে ভারতের পতাকা উড়াবো, রংপুরে ভারতের পতাকা উড়াবো। বাংলাদেশকে গাজাপট্টি বানিয়ে দেবো। বাংলাদেশ বলে আর কোনো দেশ থাকবে না। তার নাম হরিদাস চন্দ্র তরণী দাস তৌহিদ, বয়স 34, জন্ম বাংলাদেশে, প্রতারণার শুরু শৈশবে। তবে ছোটবেলাতেই পাড়ি জমান ভারতে, সেখানে সারেন লেখাপড়া, জোগাড় করেন এতিম হওয়ার সনদও। এরপর আবার ফেরেন বাংলাদেশে, প্রতারণা করে ডক্টরেট ডিগ্রিও বাগান। খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার পরিবারের নাম ভাঙানো শুরু করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আত্মীয়ের পরিবারের সদস্যের পরিচয় দিয়ে তারা ভুয়া টেন্ডারবাজি করছে বা তারা চাকরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ করছে। দেখেছেন, ওই হিন্দু না মুসলমান সেটা বড় প্রশ্ন না, প্রশ্ন হইতেছে ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে আসিছে, গেছিল ছোটবেলায়, আসিছে ট্রেনিং নিয়ে, চাইনিজ ট্রেনিং নিয়ে আসিছে সোনা সোনা চালানের, এসির মিস্ত্রি আর সবজি বিক্রেতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের রংপুরকে আলাদা করে দেওয়ার জন্য, অর্থাৎ রংপুরকে ভারত দখল করার জন্য ব্যাপক পরিমাণে চেষ্টা চালাচ্ছে, এই বিষয়ে আমাদের কাছে বিভিন্নভাবে রিপোর্টে এসেছে। আমরা দেখতে পেরেছি যে রংপুরে কিভাবে রাম মূর্তি বানানো হচ্ছে এবং এই রাম মূর্তি সারা বিশ্বে এত বড় রাম মূর্তি আর একটাও নেই। হরিদাস যে পথের ফকির ছিল, বাটপার এবং চোর ছিল, যার কারণে গ্রাম থেকে তাকে তার গ্রামে মানুষ তাড়িয়ে দিয়েছে। এই হরিদাস সে কি করছে, হাজার হাজার কোটি টাকা খরচ করে রাম মূর্তি তৈরি করছে এবং এই রাম মূর্তির পিছনে সরাসরি সহায়তা করছে ভারত। এই বিষয়েও ব্যাপক তদন্ত শুরু হয়েছে। আমরা দেখতে পেরেছি হরিদাসকে দ্রুত গ্রেপ্তারের জন্য সরকার থেকে বা যারা বিরোধী দল রয়েছে, বাংলাদেশের জনগণ যারা রয়েছে, তারা কিন্তু চাচ্ছে যে এই হরিদাসকে জিজ্ঞাসাবাদ করা হোক, তাকে আবারও গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হোক। প্রিয় দর্শক, রাম মূর্তির পিছনে কি ষড়যন্ত্র চলছে বাংলাদেশে, এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে, সেখানে বিস্তারিত দেখে আসবো। এবং এই হরিদাসকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ, সাহসী ব্যক্তি ডক্টর পিনাকি ভট্টাচার্য। আমরা তার মুখ থেকে কিছু তথ্য জেনে আসবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। দেখেছেন, এটা হইতেছে পলাশবাড়ির রাধা গোবিন্দ মন্দির। শুধু মন্দির না, এটা আছে সুইমিং পুল, বাচ্চাদের খেলার জায়গা, বলা যেতে পারে এটা একটা থিম পার্ক। এটা বাংলাদেশের সবচেয়ে বড় হিন্দুদের কালচারাল রিলিজিয়াস সেন্টার। কোনোদিন শুনেছেন? শুনেন নাই? দেখেন রাতে তার অপরূপ দৃশ্য। দেখেছেন, ঠিক এই জায়গায় একটা সুবিশাল রাম মূর্তি হইতেছে। ভারতীয় সহকারী হাই কমিশনার উদ্বোধন করেছে। এই যে দেখেন, একই জায়গায় আর একটা সুবিশাল কৃষ্ণ মূর্তি হয়েছে, সেটা উদ্বোধন করেছে ভারতীয় সহকারী হাই কমিশনার। এই পলাশবাড়িতে গীতা মহোৎসব হয়েছে এই জায়গায়, এই মন্দিরে। ওইখানেও আসছে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তাদের জন্মাচার করবে উৎসাহ উদ্দীপনার সাথে, এটা খুবই আনন্দের কথা। কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনার কাম কি, কি আমরা পরে দেখবো না। আমি ভাবলাম পলাশবাড়িতে মনে হয় হিন্দু সম্প্রদায়ের লোকজন বেশি বা প্রচুর বড় লোক আছে হিন্দুরা। খোঁজ নিয়ে দেখলাম পলাশবাড়ি উপজেলা 2011 সালে আদমশুমারি অনুযায়ী হিন্দু জনসংখ্যা 15,640 জন। সেই সময় উপজেলার মোট জনসংখ্যা ছিল 2,44,792 জন, মুসলিম 2,29,030 জন, হিন্দু 15,640 জন। অর্থাৎ হিন্দু জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার 6.4% আর মুসলিম 92.4%। মানে সবচেয়ে কম হিন্দু অধ্যুষিত এলাকা বাংলাদেশের মধ্যে এটা। স্ট্র্যাটেজিক লোকেশনটা দেখেন, আমাদের দেশের জন্য ভৌগোলিকভাবে নাজুক একটা জায়গা। এত বড় স্থাপনা মূর্তি করা অর্থায়ন কোথেকে আসিছে? আমাদের গোয়েন্দারা কি এই সংবেদনশীল নাজুক ভৌগোলিক জায়গায় একের পর এক সুবিশাল মূর্তি বসানোর বিষয়টা কি ক্রিটিক্যালি অ্যানালাইজ করছে? করেননি। এটা কে প্রতিষ্ঠা করছে জানেন? আসেন সেটা দেখি। হরিদাস চন্দ্র তরণী দাস, আরো নাম আছে, সেটা পরে দেখবো। সে আবার বেশ প্রগতিশীল, অসাম্প্রদায়িক, দুস্থ রোজাদের সাহায্য করে। দেখেন, সে এই অঞ্চলে সব হিন্দু ধর্মীয় স্থাপনার দখল নিছে। দেখেন, শ্মশানের দখল নিছে, সেটা আবার প্রতিবেদন করতেছে টুপি মাথায় দিয়ে এক মুমিন মুসলমান। দেখেন, এই কেন্দ্রীয় শ্মশান ঘাটের নিয়ন্ত্রণ ভার তুলে দেওয়া হয় হরিদাস চন্দ্র বাবুর হাতে।
আজ থেকে 15-16 দিন আগে এই কেন্দ্রীয় শ্মশান ঘাটের নিয়ন্ত্রণ হরিদাস বাবু গ্রহণ করেন। দেখেছেন, বেকাত্তর টিভি আবার নিউজ করিচ্ছে এটা নিয়ে, দেখেন। ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ, আর এটি পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম, আর এর উচ্চতা হচ্ছে 53 ফিট। ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ যেটি 51 ফিট এবং আদি যুগে আমাদের যে আছেন 32 ফিট, এবং বিশ্বের সর্বপ্রথম সে অযোধ্য ভারতের মতো বাংলাদেশেই তৈরি হচ্ছে 81 ফিট, যা সারা বিশ্বের মতো প্রথম, এবং এটি আগামী জুলাই মাসে উদ্বোধন হবে। এখানে সূর্য মন্দির হবে 154 ফিট। হ্যাঁ, দেখেছেন, শুধু এই মন্দির তৈরি করতে 22 কোটি টাকা লাগিছে নাকি, আবার অন্য জায়গায় বলে 40 কোটি টাকা লাগিছে। এক মাস যাতে না যেতে বিভিন্ন ভক্তর ফোন আসে, হরিদাস বাবু তুমি মন্দির করতেছো, আমরা তোমার মন্দিরে কিছু সাহায্য করতে চাই। কেউ ইট দিচ্ছে, কেউ সিমেন্ট দিচ্ছে, কেউ রড দিচ্ছে, কেউ বালি দিচ্ছে। এইভাবে হাঁটি হাঁটি পা পা করে আজকে এই পর্যন্ত ভক্তদের অনুদানে প্রায় 40 কোটি টাকা খরচ হয়ে গেছে। ভালো কথা, টাকা আছে, খরচা করিছে, আমার কি, আমাদের কি, তাই না? কিন্তু যে করিছে তার বয়স তো কম, এত টাকা পেল কই? উই বলে তার নাকি রিসোর্ট আছে, ডেলি 2 থেকে 3 লক্ষ টাকা লাভ হয়। শুনেন, ওর মুখেই শুনেন। এই উৎসব হচ্ছে আমার একটা রিসোর্ট আছে, এটা হচ্ছে ময়মনসিংহ শহরে আমার একটা রিসোর্ট আছে। এই রিসোর্টটাতে প্রতিদিন আমার 2 থেকে 3 লক্ষ টাকা হয়। সাইবুর রহমানের ছেলে আছে না, এখন এমপি, ওনার একটা রিসোর্ট আছে, দুসাই রিসোর্ট নাম, বাংলাদেশের হাই এন্ড রিসোর্ট, মানে সবচেয়ে ভালো রিসোর্ট গুলোর একটা। তো উনি আসছিলেন আমার প্যারিসের এই বাসাত, এই দরিদ্রের ভাষাতে আসছিলেন, ওই হাসিনা আমলে আর কি। তো উনার রিসোর্টে আমি গেলে যাইতাম মাঝে মাঝে, পছন্দের একটা রিসোর্ট। তো এটা আমি জিজ্ঞেস করছিলাম ওনারে, তা আমি বলছিলাম যে আপনার লাভ কেমন হয় ওখানে? তো উনি কইতেন মাসে টেনে না মোটামুটি 50 লক্ষ টাকা লাভ হইতো আর কি। উনি নিজেই বলছেন ঢাকার রিসোর্টে এসে 3 লক্ষ টাকা দিনে লাভ করে। ওই মেডিকেল কলেজ করবি, হাসপাতালও করবি, দেখেন, দেখেছেন? আজ এইবার আসেন দেখি সে টাকা পায় কোথায়। আমি নিজে কিছু কমো না, বাংলাদেশের মিডিয়ায় প্রকাশিত একটা প্রতিবেদন দেখাবো, মাথায় আকাশ ভেঙ্গে পড়বে। আসেন সেটা দেখি। তার নাম হরিদাস চন্দ্র তরণী দাস তৌহিদ, বয়স 34, জন্ম বাংলাদেশে, প্রতারণা শুরু শৈশবে, তবে ছোটবেলাতেই পাড়ি জমান ভারতে, সেখানে সারেন লেখাপড়া, জোগাড় করেন এতিম হওয়ার সনদও। এরপর আবার ফেরেন বাংলাদেশে, প্রতারণা করে ডক্টরেট ডিগ্রিও বাগান। খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার পরিবারের নাম হারানো শুরু করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আত্মীয়ের পরিবারের সদস্যের পরিচয় দিয়ে তারা ভুয়া টেন্ডারবাজি করছে বা তারা চাকরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ করছে। দেখেছেন, ওই হিন্দু না মুসলমান সেটা বড় প্রশ্ন না, প্রশ্ন হইতেছে ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে আসিছে, গেছিল ছোটবেলায়, আসিছে ট্রেনিং নিয়ে, চাইনিজ ট্রেনিং নিয়ে আসিছে, সোনা সোনা চালানের, এসির মিস্ত্রি আর সবজি বিক্রেতা ছিল। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, 2018 সালের একজন সাধারণ এসি মেকানিক ও সবজি বিক্রেতা কয়েক বছরের ব্যবধানে কিভাবে শত কোটি টাকার সম্পদের মালিক হলেন? ওই থেকে এত টাকার মালিক হয়েছে, এটার উৎস হয়েছে প্রতারণা আর সোনা চোরা চালান। খুন টুনো করে, শোনেন, ওর মুখেই শোনেন। আমি যদি তারা মেরে ফেলি ভাইরাল ভাই একদম মেরে ফেলে চলে যাবো, আমি যখন চলেই যাবো তখন তারা মাটি ফেলতে পারবে। আর ওইখানে যায় লুথার কিং এর ধর্মমন্ত্রী শামীম কায়সার লিঙ্কন, জামাতের নজরুল ইসলাম লেবু, বাংলাদেশের পলিটিশিয়ানরা কেমন বেকুব ভালচুনার মূর্খ দেখেন। বাটপারের সাথে ঘষাঘষি না করলে ওদের চলেই না। হাসিনা যারা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে বর্তমান বাংলাদেশকে আলাদা, কি বলবো, যে বাংলাদেশের রংপুরকে আলাদা করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে এবং ভারত চাচ্ছে যে বাংলাদেশে কিভাবে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বাংলাদেশের মধ্যে একটা গ্যামজাম তৈরি করা যায়, এরকম অবস্থা তারা তৈরি করেছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুরে রামের মূর্তি তৈরি করা হচ্ছে, অথচ ভারতে কোনো রামের মূর্তি নেই। বাংলাদেশের অনেক জার্নালিস্ট, অনেক যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, যারা চায় যে এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করুক, তাদের মতে ভারতে কোনো রাম মূর্তি নেই, বাংলাদেশে রাম মূর্তি তৈরি করা হচ্ছে। কেমনটা তৈরি করা হচ্ছে? বিশ্বের মধ্যে এটাই উচ্চ, সম্ভবত 81 না 83 ফুট, বিশাল ব্যাপার। এই যে ধর্ম নিয়ে তারা শুরু করেছে নতুন ধান্দা, এই ধান্দার সাথে সরাসরি যিনি মেন যে ক্যারেক্টার সেটা হচ্ছে হরিদাস। এই হরিদাসকে ন্যাংটা করে পিটালে সব ঠিক হয়ে যাবে। হরিদাসকে কঠিনভাবে ধরতে হবে এবং হরিদাসকে এমন, কি বলবো, যে রিমান্ড দিতে হবে, জামাতের যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত এরকম প্রশাসনের হাতে এই হরিদাসকে তুলে দিতে হবে। তাহলে এই হরিদাস বুঝতে পারবে যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা ভয়াবহ পরিণাম কতটা ভয়াবহ হতে পারে।
হরিদাসের সাথে যোগ দিয়েছে চৈতালি রায় চক্রবর্তী। সে আবার হিন্দুদের জন্যই আলাদা দেশ চাচ্ছে, আলাদা প্রদেশ চাচ্ছে। আলাদা দেশ বাংলাদেশ, ছোট্ট একটি দেশ, তারা আলাদা হিন্দুদের জন্য প্রদেশ চাচ্ছে। তাহলে আমাদের হিন্দুর বাংলাদেশ ভারতে যারা রয়েছে তারাও তো কলকাতাকে বেছে নিতে পারে যে আলাদা একটি কলকাতা আমাদের হোক, আমরা এখানে মুসলমানরা বসবাস করব। এই যে হরিদাস আর চৈতালি রায় দুজন মিলে বাংলাদেশকে অস্থিতিশীল, মূলত এরা হচ্ছে ভারতের সরাসরি এজেন্ট। হাজার হাজার কোটি কোটি টাকা এদেরকে দেওয়া হয়েছে এবং এদেরকে যেভাবে চলতে বলা হচ্ছে তারা ঠিক এইভাবেই চলছে। প্রথমে ধর্ম নিয়ে শুরু করবে যাতে সাধারণ মানুষ যারা রয়েছে, সাধারণ হিন্দু যারা রয়েছে তারা যেন আবেগঘন হয়ে পড়ে যে জায়গা আমাদের রামের মূর্তি তৈরি করা হচ্ছে, এখানে কেউ বাধা দিলে আমরা জীবন দিব বা আমরা যে কোনো উপায়ে এটা তৈরি করব। এই যে তাদের বাস্তবায়ন, এবং তারা খুব পরিকল্পিতভাবেই কিন্তু মাঠে নেমেছে, খুব সহজেই তারা হাল ছাড়বে না। বাংলাদেশকে বাঁচাতে হবে, ভারতের হাত থেকে বাঁচাতে হবে। ভারত আর কোনো রকম কোনো পথ না পেয়ে এই পথ বেছে নিয়েছে। প্রিয় দর্শক, আমরা রামের যে মূর্তি তৈরি করা হচ্ছে, মূর্তি থাকবে মন্দিরে, মন্দিরে মূর্তি মানায়, এইরকম প্রকাশ্যে রামের মূর্তি তৈরি করে দেওয়া যাবে না। এটা বাংলাদেশ মুসলিম যেহেতু এখানে বেশি, তারা রামের মূর্তি কেন দেখবে? বাইরে এগুলো চলবে না, বাইরে এগুলো চলবে না। মূর্তি মন্দিরে থাকবে, ঘরের ভিতরে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারতের যত ষড়যন্ত্রই হোক, ভারতের যত ক্রিমিনালি বুদ্ধি হোক বা যাই বলেন, কোন রকম কোনো বুদ্ধি বাংলাদেশের মানুষের কাছে খাটবে না। দেখতেই পাচ্ছেন যে সীমান্তে কি পরিমাণ দাওয়া খাচ্ছে বিএসএফ সাধারণ মানুষের হাতে। তো বুঝতে পারছেন যে আমরা দেশপ্রেমিক এখনো বেঁচে আছি। এইসব রামের মূর্তি বাংলাদেশে প্রকাশ্যে চলবে না, মন্দিরে রাখো, কোনো সমস্যা নেই। আর এই হরিদাসকে বললাম যে ন্যাংটা করে পিটাতে হবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।